তো আজকে আমরা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করব। বর্তমানে কে কোন পদে আছে সেটাই তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা ভিডিওটা দেখবে। তোমরা আগামী দিনে যেই পরীক্ষা দিতে যাও না কেন, সব পরীক্ষায় এখান থেকে তো প্রশ্ন আসেই। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে এই ক্লাসটা করবে। আর পারলে তোমরা নোট বানিয়ে রাখবে, ঠিক আছে? রিভাইজ করার জন্য নোট বানিয়ে রাখবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে? বলা আছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার যদি তোমাকে ইলেকশন কমিশন সম্পর্কে জিজ্ঞেস করে, আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 পর্যন্ত আর্টিকেলে বলা আছে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা। এখানে মোট 3 জনের মেম্বার থাকে। একজন থাকেন ইলেকশন কমিশনার, যিনি হয়ে যাবেন জ্ঞানেশ কুমার। আর 2 জন ইলেকশন কমিশনার থাকে। সেই 2 জন ইলেকশন কমিশনারের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, সেটাও তোমাকে মনে রাখতে হবে। এক হবে সুখবীর সিং, আরেকটা হয়ে যাবে বিবেক যোশী। বিবেক যোশী। তাহলে এই দুটো নামও তোমাকে মনে রাখতে হবে। এদের কার্যকাল 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত হয়। নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। নেক্সট দেখো নাও, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ডিজি অর্থাৎ সিআরপিএফ এর ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অপশন সি। এরপরে দেখো সিআরপিএফ সম্পর্কে যদি আমরা দেখি, এর প্রতিষ্ঠা হয়েছিল 27 জুলাই 1939 সালে। এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। আর কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে এটা? সেটা হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে। এরপরে বলা আছে সম্প্রতি কোন ভারতীয় সুপ্রিম কোর্টের ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণন বিনোদ চন্দ্রন, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো প্রধান বিচারপতি বলেনি, প্রধান বিচারপতি যদি হতো তখন সেটা সঞ্জীব খান্না হতো। সুপ্রিম কোর্টে মোট বিচারপতির যে সংখ্যাটা সেটা হচ্ছে 34, অর্থাৎ 33+1। 33, ওই যে 1 হচ্ছে তোমার প্রধান বিচারপতি, যিনি থাকেন সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেটা হয়ে যাবে সঞ্জীব খান্না। আর বাকি 33 জন থাকে। টোটাল 34 জনের ক্যাপাসিটি সুপ্রিম কোর্টের বিচারপতির। এরপরে দেখো আর্টিকেল 1 to 4 বলা আছে সুপ্রিম কোর্ট সম্পর্কে। আর এই যে বিচারপতিদের নিয়োগ করেন কে? সেটা হয়ে যাবে রাষ্ট্রপতি। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। নেক্সট দেখো নাও কি বলা আছে, ইসরোর 11তম চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইসরোর 11তম চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভি নারায়ণন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। এরপরে দেখো ভি নারায়ণন, তিনি একজন বিজ্ঞানী আর এরোস্পেস ইঞ্জিনিয়ার। ইসরো সম্পর্কে যদি আমরা দেখি, ইসরো হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে 1969-এ। হেডকোয়ার্টার আছে বেঙ্গালুরুতে। আর এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে? সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পেস। এরপরে দেখো নাও, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে ভি রামা সুব্রমণিয়াম, অপশন এ হয়ে যাবে কারেক্ট। যদি আমরা এই এনএইচআরসি সম্পর্কে দেখি, এর প্রতিষ্ঠা হয়েছিল 12 অক্টোবর 1993। হেডকোয়ার্টার আছে নয়াদিল্লিতে। উদ্দেশ্য কি? মানবাধিকার সুরক্ষা ও প্রচার। এর পরের প্রশ্ন, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ নালসা এর নির্বাহী চেয়ারম্যান হিসাবে কে নিয়োগ পেয়েছেন? অর্থাৎ চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভূষণ রামকৃষ্ণ গাভাই, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। যদি তোমাকে নালসা সম্পর্কে জিজ্ঞেস করে, এর প্রতিষ্ঠা বা ফরমেশন হয়েছে 9 নভেম্বর 1995 সালে। কোন অ্যাক্টের আন্ডারে হয়েছে? লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট, যেটা এসেছিল তোমার 1987। উদ্দেশ্য কি? দুর্বল শ্রেণীর মানুষদের বিনামূল্যে আইন পরিষেবা প্রদান করা। কৃষি সমবায় বিপণন ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনএএফইডি, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ এর ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হবে দীপক অগ্রওয়াল, অপশন ডি হবে কারেক্ট। এরপরে দেখো যদি আমরা দেখি এনএএফইডি এই সম্পর্কে, এটা মন্ত্রিসভার নিয়োগ কমিটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট কমিটির দ্বারা অ্যাপয়েন্ট করা হয়। এনএএফইডি এর ফরমেশন কবে হয়েছে? 1958, 1958 সালে এর স্থাপনা হয়েছে। কোন মিনিস্ট্রির আন্ডারে? অর্থাৎ এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে এটার স্থাপনা করা হয়েছে। ভারতের বর্তমানে প্রতিরক্ষা সচিব কে আছেন? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজেশ কুমার
সিং। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যেহেতু তোমাকে জিজ্ঞেস করে ডিফেন্স সেক্রেটারি, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান। এরপরে দেখো দেবেন্দ্র ফড়নবিস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? দেবেন্দ্র ফড়নবিস তিনি হয়ে যাবেন মহারাষ্ট্রের। কোথাকার? মহারাষ্ট্রের হয়ে যাবে। এরপরে দেখো মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? সেটা হচ্ছে মুম্বাই। বিধানসভায় কতগুলো আসন আছে? 288টা। রাজ্যসভায় 19টা আসন, লোকসভায় 48টা আসন। গভর্নর বর্তমানে কে আছেন? সিপি রাধাকৃষ্ণন। জাতিসংঘের আভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ ইউনাইটেড নেশন ইন্টারনাল জাস্টিস এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার হবে মদন লকুর। বিচারপতি মদন লকুর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। যদি তোমাকে জাতিসংঘের আভ্যন্তরীণ বিচার পরিষদ সম্পর্কে জিজ্ঞেস করে, সেখানে 5টা মেম্বার থাকে, 5জন মেম্বার থাকে। এক তো হচ্ছে মদন লকুর, তিনি। আর বাকি 4জন এখানে লেখা আছে দেখো, কারমেন আর্টিগাস উরুগুয়ে থেকে, রেজালি বালকিন তিনি হয়ে যাবে অস্ট্রেলিয়া থেকে, আর স্টেফান ব্রেজিনা তিনি অস্ট্রিয়া থেকে, আর জে পোজেনাল তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরপরে অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন? অজয় কুমার ভাল্লা তিনি মণিপুরের রাজ্যপাল হয়েছেন। রাজ্যপাল মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। দেখো আর কে কে নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন সেটাও দেখে নাও। হরিবাবু কম্ভবতী ওড়িশার, বিজয় কুমার সিং মিজোরামের, রাজেন্দ্র বিশ্বনাথ আললেকার তিনি কেরালা, আর আরিফ মোহাম্মদ খান বিহার, অজয় কুমার ভাল্লা মণিপুর। এরপরে দেখো গভর্নর সম্পর্কে যদি আমরা দেখি, গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে? রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। আর আর্টিকেল 153 থেকে 167 পর্যন্ত পার্ট 6-এ বলা আছে গভর্নর সম্পর্কে, অর্থাৎ স্টেট এক্সিকিউটিভ সম্পর্কে বলা আছে। দেখো গভর্নর সম্পর্কে যদি আমরা দেখি, 153-তে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা আছে। এখানেই বলা আছে যে একজন ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের গভর্নর হতে পারবে। এই আর্টিকেল 153-তেই বলা আছে সেটা। এছাড়াও রাজ্যের নির্বাহী ক্ষমতা থাকবে গভর্নরের হাতে, এক্সিকিউটিভ পাওয়ারের কথা বলা হয়েছে। আর নিয়োগ হয় রাষ্ট্রপতির দ্বারা, সেটা 155-এ বলা আছে। মেয়াদ 5 বছর হয়, সেটা বলা আছে 156-এ। গভর্নর হওয়ার যোগ্যতা বলা আছে আর্টিকেল 157-এ। আর গভর্নর শপথ বলা আছে 159-এ। এই ক্ষমাদানের অধিকার, এটা ভালো করে মনে রাখবে, ক্ষমাদান বা পার্ডনিং পাওয়ার সেটা হয়ে যাবে আর্টিকেল 161। আর অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে আর্টিকেল 213-তে। এরপরে দেখো নাও বলা আছে ভারতের নতুন ক্যাগ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কুন্দু সঞ্জয় মূর্তি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডি হবে কারেক্ট। যদি তুমি দেখো এখানে ক্যাগ সম্পর্কে, ক্যাগের সংবিধানে 148 থেকে 151 পর্যন্ত বলা আছে। আর কে নিয়োগ করে? সেটা হয়ে যাবে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। আর এদের কার্যকাল 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত হয়। এরপরে দেখো বলা আছে নায়াব সিং সাহানি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? নায়াব সিং সাহানি কোথাকার মুখ্যমন্ত্রী হয়েছেন? সেটা হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। হরিয়ানার যদি ক্যাপিটাল তুমি দেখো, তার ক্যাপিটাল হয়ে যাবে চণ্ডীগড়। বিধানসভায় 90টি আসন আছে, রাজ্যসভায় 5টা, লোকসভায় 10টা। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহানি, গভর্নর বান্দারু দত্তাত্রেয়া। এরপরে দেখো বলা আছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন্স, মহিলা কমিশন। বিজয়া কিশোর রাহাতকার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো যদি জাতীয় মহিলা কমিশন সম্পর্কে আমরা দেখি, এর ফরমেশন হয়েছে 1992 সালে। আর এর উদ্দেশ্য কি? ভারতে মহিলাদের অধিকার রক্ষা, আর এটাই হচ্ছে মেন তাদের ফোকাস। প্রথম চেয়ারপারসন কে ছিলেন? জয়ন্তী পট্টনায়ক ছিলেন প্রথম চেয়ারপারসন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিকি এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ফিকির সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন হর্ষবর্ধন। কে হয়ে যাবে? হর্ষবর্ধন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট, হর্ষবর্ধন অগ্রওয়াল। ফিকি যদি তুমি দেখো, ফিকির প্রতিষ্ঠা হয়েছে 1927-এ। এর কার্যালয় বা হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। উদ্দেশ্য ভারতের বাণিজ্য ও শিল্পক্ষেত্রের স্বার্থ রক্ষা ও উন্নয়ন সাধন করা। এরপরে বলা আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হচ্ছে ভেলডেসি উইকুরজা। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি। যদি তুমি ইন্টারপোল সম্পর্কে জানতে চাও, এর ফরমেশন হয়েছিল 1923 সালে। আর এর হেডকোয়ার্টার আছে লিওন, ফ্রান্সে। এরপরে দেখো বলা আছে টাটা ট্রাস্ট। টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সেটা হয়ে যাবে নয়েল টাটা। অপশন বি হবে কারেক্ট। টাটা ট্রাস্ট টাটা সন্সের 66% শেয়ার হোল্ডার টাটা ট্রাস্ট। ঠিক আছে, টাটা সন্সের চেয়ারম্যান হয়ে যাবে এন চন্দ্রশেখরন।
এরপরে দেখো বলা আছে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটা সবাই জানো, সঞ্জীব খান্না হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। দেখো আমাদের প্রধান বিচারপতি সম্পর্কে যদি দেখি, তিনি হচ্ছেন 51তম প্রধান বিচারপতি। এর আগে ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন, তিনি ছিলেন 50 নম্বর। আর নিয়োগকারী কে নিয়োগ করেন? সেটা যে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে। কোন আর্টিকেলের আন্ডারে? 124। আর্টিকেল 124-এ বলা আছে সুপ্রিম কোর্ট সম্পর্কে। কার্যকাল কত হয়? 65 বছর বয়স পর্যন্ত কার্যকাল হয়। ঠিক আছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের। প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানাইয়া। এরপরে দেখো ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হবে? তুহিনকান্ত পান্ডে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট। অর্থ সচিব, তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান আর উপদেষ্টা। গঠন হয়েছিল 1947 সালে। 2 বছর এদের কার্যকাল হয়। রিপ্লেস করেছে কাকে? টিভি সোমনাথকে রিপ্লেস করেছে। নেক্সট দেখো নাও, বলা আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে জয় সাহা, অপশন এ হবে কারেক্ট। তিনি ইয়ংগেস্ট, সব থেকে কম বয়সী। এরপরে দেখো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 1909-এ ফরমেশন হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় আছে? দুবাইতে আছে হেডকোয়ার্টার। কতগুলো দেশ এর মেম্বার? 108টা দেশ আছে মেম্বার। নতুন চেয়ারম্যান হয়েছে জয় সাহা। এরপরে দেখো বলা আছে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবি এর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? আলোক রঞ্জন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে কারেক্ট। এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ড ব্যুরো এর ফরমেশন কবে হয়েছিল? 1986 সালে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। আলোক রঞ্জন এর নতুন প্রধান হিসাবে বা হেড হিসাবে অ্যাপয়েন্ট হয়েছে। সশস্ত্র সীমা বল এসএসবি এর নতুন ডাইরেক্টর জেনারেল কে হয়েছেন? নতুন ডিজি কে হয়েছেন এসএসবির? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে অমৃত মোহন। অমৃত মোহন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো সশস্ত্র সীমা বল এসএসবির ফরমেশন কবে হয়েছে? 1963, 1963-তে। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। এরপরে দেখো বলা আছে ভারতের বায়ুসেনার প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বায়ুসেনার প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে অমরপ্রীত সিং, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এয়ার চিফ মার্শাল কার্যভার কাকে রিপ্লেস করেছে? ভি আর চৌধুরীকে রিপ্লেস করেছে। এরপরে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো অর্থাৎ নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এর নতুন মহাপরিচালক অর্থাৎ ডাইরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে অনুরাগ গার্গ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, এ হবে কারেক্ট। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এর ফরমেশন হয়েছে কবে? 1986 সালে 17 মার্চ। সদর দপ্তর বা হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। কর্মচারীর রাষ্ট্র বীমা নিগম অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অশোক কুমার সিং, অপশন বি হবে কারেক্ট। এর ফরমেশন কবে হয়েছে? 1952 সালে ফরমেশন হয়েছে। কার আন্ডারে পড়ে? কোন মিনিস্ট্রি? অর্থাৎ লেবার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে। এরপরে দেখো কি বলা আছে কে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অর্থাৎ ইডির নতুন চেয়ারম্যান হিসাবে বা ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন ইডির কে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাহুল নবীন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট। যদি তোমাকে ইডি সম্পর্কে জিজ্ঞেস করে ইডির ফরমেশন কবে হয়েছে? 1956 হয়েছে। কার আন্ডারে? সেটা হয়ে যাবে রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্ট অর্থ ফাইন্যান্স যে মিনিস্ট্রি আছে তার আন্ডারে। অর্থ মন্ত্রণালয়ের রেভিনিউ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার কোথায়? সেটা হয়ে যাবে নিউ দিল্লিতে। এরপরে দেখো বলা যে কে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে? এনএসজির নতুন মহাপরিচালক অর্থাৎ ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে তোমার বি শ্রীনিবাসন, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এগুলো ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত। এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে। 16 অক্টোবর 1984-তে এর প্রথম ফরমেশন হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। এরপরের প্রশ্ন দেখো 18তম লোকসভার স্পিকার হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? 18তম লোকসভার স্পিকার ওম বিড়লা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট। আর লোকসভার স্পিকার সম্পর্কে আর্টিকেল দেখো 93-তে বলা আছে স্পিকার আর ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান দেওয়া আছে এখানে। অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 94-এ বলা আছে পদত্যাগপত্র আর অপসারণের বিধান। তাহলে এগুলো আর্টিকেলে বলা আছে তোমার লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কে। প্রথম স্পিকার কে ছিলেন? সেটা হয়ে যাবে জে ভি মাওলাঙ্কার।
বলা আছে ভারতের নতুন বিদেশ সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ফাইন্যান্স নয়, ফরেন সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ফরেন সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে বিক্রম মিশ্রি। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। নেক্সট দেখো নাও, মার্ক রুটকে ড্যাশের পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে। মার্ক রুটকে, সেটা হয়ে যাবে ন্যাটো। ন্যাটোর সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। ন্যাটো সম্পর্কে যদি আমরা দেখি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে সব থেকে বৃহত্তম সামরিক জোট। 1949 এর ফরমেশন হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় আছে? ব্রুজেলস, বেলজিয়ামে আছে হেডকোয়ার্টার। টোটাল মেম্বার কত? 32। সব থেকে শেষে কারা যোগদান করেছে? সুইডেন আর ফিনল্যান্ড। সুইডেন আর ফিনল্যান্ড, এই দুটো দেশের নাম তোমাকে মনে রাখতে হবে। টোটাল মেম্বার হয়ে গেছে 32। রাজ্যসভায় হাউসের নেতা, লিডার অফ হাউস হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? লিডার অফ হাউস হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজ্যসভায়? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? জেপি নাড্ডা। কি হয়ে যাবে? জেপি নাড্ডা হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট। যদি তোমাকে জিজ্ঞেস করে রাজ্যসভায় লিডার অফ অপোজিশন কে আছে? লিডার অফ অপোজিশন কে আছে? মল্লিকার্জুন খাড়গে। কে হয়ে যাবে? মল্লিকার্জুন খাড়গে, এটাও মনে রাখবে। ঠিক আছে। কে পুনরায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন? পুনরায় নিযুক্ত হয়েছেন অজিত ডোভাল। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এনএসএ এর আগে কে ছিল? সরি, প্রথম এনএসএ কে ছিল? সেটা হচ্ছে ব্রজেশ মিশ্রি। প্রথম ছিলেন ব্রজেশ মিশ্রি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সচিব হিসাবে অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি কে? সেটা তোমাকে বলতে হবে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রমোদ কুমার মিস্ত্রি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। নেক্সট দেখো নাও, বলা আছে সিডবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ চিফ ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? চিফ ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে মনোজ মিত্তল। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এ হবে কারেক্ট। মনোজ মিত্তল তিনি জুলাই 2024-এ সিডবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে। নেক্সট দেখো নাও কি বলা আছে, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড অর্থাৎ সিবিডিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, সিবিডিটির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা হয়ে যাবে রবি আগরওয়াল। রবি আগরওয়াল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো, সিবিডিটি সম্পর্কে যদি দেখি আমরা, আয়কর, কর্পোরেট কর, সম্পদ করের মতো প্রত্যক্ষ করকে পরিচালনা করে। রবি আগরওয়াল তিনি নীতিন গুপ্তাকে রিপ্লেস করেছে, নীতিন গুপ্তার জায়গায় তিনি এসছেন। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এফএটিএফ এর প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছে? এটা হয়ে যাবে এলিসা ডে আন্দা মাদ্রেজ। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এফএটিএফ এর কাজ কি? মানি লন্ডারিং আর হচ্ছে যে টেরোরিজমের জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় সেগুলো বন্ধ করা। প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1989 সালে। প্যারিস, ফ্রান্সে আছে এর হেডকোয়ার্টার। আর এলিসা দে আন্দ্রে মাদ্রোজ তিনি হয়ে গেছেন এর নতুন প্রেসিডেন্ট। কাকে রিপ্লেস করেছে? সেটা হয়ে যাবে টি রাজাকুমার। এর আগে ছিল টি রাজাকুমার। দেখো, নতুন ইউপিএসসির চেয়ারম্যান হিসাবে কে শপথ নিয়েছেন? ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার হবে প্রীতি সুদান। অপশন বি হবে কারেক্ট। এর আগে কে ছিল? মনোজ সোনি ছিল। নেক্সট দেখো নাও, যদি ইউপিএসসি সম্পর্কে তুমি দেখো কত নম্বর পার্টে আছে? 14 নম্বর পার্টে আছে। আর্টিকেল 315 থেকে 323 পর্যন্ত আছে। ইউপিএসসি যে মেম্বার হয় তাদের 6 বছর আর 65 বছর তাদের কার্যকাল হয়, অর্থাৎ 6 বছর পর্যন্ত, অথবা যদি তাদের এজ 65 হয়ে যায়, যেটা আগে আসবে ততদূর পর্যন্ত তাদের কার্যকাল হবে। প্রীতি সুদান বর্তমানে তার চেয়ারম্যান হয়েছেন। নেক্সট দেখো নাও, বলা আছে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন কে? সেটা নরেন্দ্র মোদী হয়ে যাবে। তিনি ব্যাক টু ব্যাক 3বার শপথ নিয়েছেন, তাহলে নরেন্দ্র মোদী হয়ে যাবে। এর আগে আরেকজন ছিলেন, যেটা হয়ে যাবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। মোদী সেকেন্ড নাকি? নরেন্দ্র মোদী তাহলে 3বার পরপর প্রধানমন্ত্রী হয়েছেন। জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি এই রেকর্ড করেছেন।
আর প্রধানমন্ত্রী সম্পর্কে যদি আমরা আর্টিকেল দেখি, আর্টিকেল 74-এ কি বলা আছে? আর্টিকেল 74-এই বলা আছে কাউন্সিল অফ মিনিস্টারের কথা। কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলা আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ করেন। আর্টিকেল 75 দেখে নেবে। এরপরে কি বলা আছে? প্রধানমন্ত্রী নিয়োগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি, আর্টিকেল 75 এর মাধ্যমে। ঠিক আছে? এটাও মনে রাখবে। এরপরে দেখো কি বলা আছে, ন্যূনতম বয়স কত হয়? যদি লোকসভার মেম্বার হয় তাহলে তার 25 বছর এজ হতে হবে। যদি রাজ্যসভার মেম্বার হয় তার 30 বছর এজ হতে হবে, ন্যূনতম এজ প্রধানমন্ত্রী হওয়ার জন্য। প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? দক্ষিণ ভারত থেকে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সেটা হচ্ছে পিভি নরসিম্হা রাও। সর্বাধিক সময় ধরে প্রধানমন্ত্রী কে ছিলেন? সবথেকে বেশি সময় ধরে সেটা হচ্ছে জওহরলাল নেহরু। এরপরে দেখো সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ এসএটি এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সভাপতি হিসাবে দীনেশ কুমার, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে বলা আছে এসএটি সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এটা একটা আইনসঙ্গত সংস্থা। এগুলো হচ্ছে প্রধান আর্থিক নিয়ন্ত্রক যেমন সেবি, তারপরে আইআরডিএআই, এদের আদেশের বিরুদ্ধে আপিল শোনে। সদর দপ্তর কোথায় আছে? মুম্বাইতে আছে এর হেডকোয়ার্টার। দেখো বলা আছে এনএএফইডি এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে জেথা আহির, সি হয়ে যাবে কারেক্ট। যদি আমরা দেখি এনএএফইডি অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া ফরমেশন কবে হয়েছে? 1958-এ ফরমেশন হয়েছে। আর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। রাকেশ সিনহা হয়ে যাবে। রাকেশ সিনহা কেন হবে? এখানে জেথা আহির হবে কারেক্ট অ্যান্সার, জেথা আহির হয়ে যাবে কারেক্ট। নেক্সট দেখো না কি বলা আছে, আইএফএফসিও, আইএফএফসিওর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেটা কি হয়ে যাবে? দিলীপ সাঙ্গানি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। দেখো এরপরে বলা আছে আইএফএফসিও অর্থাৎ ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ এর ফরমেশন হয়েছে 1967-এ, হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, না সিপি রাধাকৃষ্ণন নয়, এটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন? ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন? তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে দেখো এটা আমরা প্রথমে পড়েছিলাম মহারাষ্ট্র, এক্সট্রা পয়েন্টে আমরা পড়েছিলাম দেবেন্দ্র ফডনবিস যেখানে পড়েছিলাম। ঠিক আছে, তো মহারাষ্ট্র হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো নাও বলা আছে ইউনিসেফ ইন্ডিয়া, ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ইউনিসেফ ইন্ডিয়া, এটা হয়ে যাবে করিনা কাপুরকে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। দেখো নেক্সট কি বলা আছে, 16তম অর্থ কমিশনের নতুন সদস্য হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? 16তম অর্থাৎ 16th ফাইন্যান্স কমিশন এর সদস্য হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? বলো। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ পানগড়িয়া, অরবিন্দ পানগড়িয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অরবিন্দ পানগড়িয়া চেয়ারম্যান হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। এই তুমি দেখো আর্টিকেল 280-তে বলা আছে ফাইন্যান্স কমিশনের সম্পর্কে। আর প্রথম গঠিত হয়েছিল কবে? 1951 সালে প্রথম গঠিত হয়েছিল। বলা আছে ডাব্লিউইএফ এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান কে হবে? ডাব্লিউইএফ এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান কে হবে? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো ডাব্লিউইএফ মানে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ক্লাউন ক্লাউজ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ক্লাউজ সোয়াব হয়ে যাবে কারেক্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ফরমেশন হচ্ছে 1971-এ, প্রতিষ্ঠাতা হচ্ছে ক্লাউজ সোয়াব। হ্যাঁ, প্রতিষ্ঠাতা নয় তো, তিনি হয়ে যাবেন চেয়ারম্যান। ক্লাউজ সোয়াব কি হবেন? তিনি হবেন চেয়ারম্যান। ঠিক আছে, চেয়ারম্যান। এর হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট দেখো নাও কি বলা আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর নতুন এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেটা হয়ে যাবে ক্রিস্টিনা জর্জিভা, অপশন সি হয়ে যাবে কারেক্ট। যদি আমরা দেখি আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রতিষ্ঠা হয়েছে 1945-এ, হেডকোয়ার্টার আছে ওয়াশিংটন ডিসিতে। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় তদন্ত সংস্থা অর্থাৎ এনআইএ এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন এনআইএ? কারেক্ট অ্যান্সার কি হবে?
সদানন্দ দাতে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। যদি তুমি দেখো জাতীয় তদন্ত সংস্থা এনআইএ, এটা একটা সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিষ্ঠিত হয়েছিল 2009-তে। কার আন্ডারে? সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারে এটার ফরমেশন হয়েছিল। সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কপিল সিব্বালকে। অপশন এ হয়ে যাবে কারেক্ট। এরপরে দেখো নাও, বলা আছে ভারতের সতর্কতা কমিশন অর্থাৎ ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে শপথ নিয়েছেন? ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে শপথ নিয়েছেন সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। সেটা হয়ে যাবে এস রাজীব। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, এ হবে কারেক্ট। যদি তুমি দেখো ভিজিল্যান্স কমিশনার সম্পর্কে, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার সরকারি দুর্নীতি মোকাবিলার জন্য স্থাপিত হয়েছে। ভারত সরকার কত সালে? 1968 সুপারিশ করেছিল কি না কে সান্তানাম কমিটি, একটা কমিটি ছিল কে সান্তানাম কমিটি, তার সুপারিশে এটাকে বানানো হয়েছিল। রিপোর্ট জমা দেয় কার কাছে? ভারতের রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেয়। রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ করা হয়, কিন্তু ৩ জন কমিটির একটা সুপারিশ থাকে, ৩ জনের একটা কমিটি থাকে, তার সুপারিশ থাকে, সেই সুপারিশের নিয়োগ করা হয়। কে কে থাকে সেখানে? প্রধানমন্ত্রী থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, আর লোকসভার যে বিরোধী দলনেতা তিনি থাকেন। কার্যকাল হয় 4 বছর, 4 বছরের কার্যকাল। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নতুন সভাপতি কে হয়েছেন? সেটা হচ্ছে নওয়াব সালাম। নওয়াব সালাম। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি তুমি দেখো, জাতিসংঘের যে মোট 6টা মেন অর্গানাইজেশন আছে তার মধ্যে একটা, ঠিক আছে? এর ফরমেশন কবে হয়েছে? 1945-এ। হেডকোয়ার্টার কোথায় আছে? দ্য হেগ। দ্য হেগ নেদারল্যান্ডে আছে এর হেডকোয়ার্টার। জাতীয় তপশিল জাতীয় তপশিল জাতি কমিশন অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এনসিএসসি, ঠিক আছে? এর চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এর চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে কিশোর মাকওয়ানাকে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি তুমি দেখো তপশিল জাতি কমিশন এনসিএসসি এর গঠন হয়েছিল 2004 সালে। এটা একটা সাংবিধানিক সংস্থা। কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 338-এ বলা আছে। যদি তুমি আর্টিকেল 338-এ দেখো, এখানে আছে এসটি সম্পর্কে বলা। আর যদি তুমি 338-বি দেখো, সেখানে বলা আছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে? এরপরে দেখো বলা আছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বলো তো। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন ভারতের? সেটা হয়ে যাবে রঘুরাম আয়ার। অপশন বি হবে কারেক্ট। যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে আছে, সেটা হচ্ছে পিটি উষা। পিটি উষা। হেডকোয়ার্টার নয়াদিল্লি। ফরমেশন হয়েছে 1987। বলা আছে বিমস্টেক, বিমস্টেকের মহাসচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? বিমস্টেকের চেয়ারম্যান সেটা হচ্ছে ইন্দ্রামণি পান্ডে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। বিমস্টেক সম্পর্কে যদি আমরা দেখি, এর ফরমেশন কোথায় হয়েছে? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। টোটাল 7টা মেম্বার আছে, ভারত, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান। হেডকোয়ার্টার আছে ঢাকাতে, ঢাকা, বাংলাদেশ। বলা আছে নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? নীতি আয়োগের সিও হয়ে যাবে বিভিআর সুব্রমণিয়াম, ঠিক আছে? নীতি আয়োগের ফরমেশন কবে হয়েছে? 1 জানুয়ারি 2015-তে হয়েছে। নীতি আয়োগের ফুল ফর্ম যদি তোমাকে জিজ্ঞেস করে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার আছে নয়াদিল্লিতে। মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে আছে। চেয়ারম্যান নরেন্দ্র মোদী। আর যদি সহসভাপতি জিজ্ঞেস করে, সেটা হয়ে যাবে সুমন বেরি, ঠিক আছে? নেক্সট দেখো নাও, বলা আছে ক্যাগ। ক্যাগ হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ভারতের ক্যাগ হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সরি, ক্যাগ নয় এটা। এখানে বলা আছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট, সিজিএ বলা আছে। ক্যাগ নয়, ক্যাগ তো আমরা আগে পড়েছি। এখানে সিজিএ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করেছে। সিজিএ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত সিংহানিয়া, এস দুবে, দীপক মিশ্র, পরের কোনোটি নয়। তো এস দুবে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। ব্যয় বিভাগ আর অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার অ্যান্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে।
একটি অসাংবিধানিক সংস্থা, নন কনস্টিটিউশনাল বডি হচ্ছে এটা। ঠিক আছে? এরপরে দেখো নাও, বলা আছে যে জাতীয় পিছিয়ে পড়া শ্রেণী কমিশন, অর্থাৎ ওই যে ব্যাকওয়ার্ড ক্লাস, একটু আগে আমি বললাম যে এনসিবিসি, এটা আছে আর্টিকেল 338 বিতে আছে এই সম্পর্কে বলা। এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। এটা হয়ে যাবে হংসরাজ হংসরাজ গঙ্গারাম আহির হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটার ফরমেশন দেখো, গঠন তো হয়েছিল 1993-তে, কিন্তু এটা 102তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2018-তে আর্টিকেল 338 এসছে। ঠিক আছে? আগে একটাই ছিল আর্টিকেল 338, তারপরে 338 হয়েছিল, তারপরে 2018-তে 338 হয়েছে। এরপর দেখো বলা আছে ভারতীয় আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে। আইন কমিশনের আইন কমিশন অর্থাৎ ল কমিশনের কথা বলা হয়েছে। এর কারেক্ট অ্যান্সার যাবে ঋতুরাজ অবস্থি, অপশন এ হবে কারেক্ট। এরপরে দেখো ল কমিশন সম্পর্কে যদি আমরা দেখি, প্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1834-এ, কিন্তু স্বাধীন ভারতে প্রথম কবে হয়েছিল সেটা হয়ে যাবে 1955-তে। ঠিক আছে? তিনি ছিলেন, ঋতুরাজ অবস্থি হয়ে যাবে 22তম চেয়ারম্যান। ঠিক আছে? নেক্সট দেখো নাও, ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন। 15তম রাষ্ট্রপতি হিসাবে, এটা তো সবাই পারবে, দ্রৌপদী মুর্মু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো তিনি 15তম রাষ্ট্রপতি, প্রথম আদিবাসী, এটা মনে রাখবে, অর্থাৎ সাঁওতালি, প্রথম আদিবাসী আর দ্বিতীয় মহিলা প্রতিভা পাতিলের পর। আর তিনি একজন প্রথম রাষ্ট্রপতি যার জন্ম ভারত স্বাধীন হওয়ার পরে হয়েছে। 1958-তে তার জন্ম ময়ূরভঞ্জে। স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি। এরপরে দেখো বলা আছে রাষ্ট্রপতি সম্পর্কে কিছু এখানে পয়েন্ট। সব থেকে মিনিমাম এজ কত দরকার? 35 বছর মিনিমাম এজ দরকার। আর্টিকেল 52-তে বলা আছে রাষ্ট্রপতি সম্পর্কে, 53-তে বলা আছে তার এক্সিকিউটিভ পাওয়ার সম্পর্কে, 54-এ বলা আছে তার ইলেকশন সম্পর্কে, 56-এ বলা আছে তার মেয়াদ সম্পর্কে, 60-তে বলা আছে রাষ্ট্রপতির শপথ বা নিশ্চিতকরণ সম্পর্কে, আর 61-এ কি বলা আছে তার ইমপিচমেন্ট সম্পর্কে। ইমপিচমেন্ট কার দ্বারা শপথ? না সুপ্রিম কোর্টের সিনিয়র জাজ হতে পারে বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেন। বলা আছে কে ভারতের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছে। উপরাষ্ট্রপতি সেটা হচ্ছে জগদীপ ধনখড়, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তিনি ভারতের 14তম উপরাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। আর্টিকেল 63-তে বলা আছে ভাইস প্রেসিডেন্টের পদ সম্পর্কে। 64-এ বলা আছে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবে ভাইস প্রেসিডেন্ট। 66-এর নির্বাচন সম্পর্কে, আর 67-এ মেয়াদ বা কার্যকাল সম্পর্কে। শেষে একটা প্রশ্ন তোমাদের জন্য, তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে যে এর অ্যান্সার কি হবে। সবাই তোমরা কমেন্ট সেকশনে এর অ্যান্সার করবে। ডিআরডিওর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে তোমাদের অপশান এ, বি, সি, ডি। কমেন্ট সেকশনে সবাই করবে উত্তর। সবাইকে থ্যাংক ইউ, বাই। দেখা হবে নেক্সট ক্লাসে।